গতকাল গভীর রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে কি বিশেষ কিছু ঘটেছে? অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? সেনাপ্রধান কি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় ব্যর্থতার পরিচয়ের জন্য? অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবারটি অনুষ্ঠিত হয়েছে, যেটি গতকাল সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল। অবশেষে আজকে সকাল 10:30টায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সেনাপ্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন। যেই এনসিপির ধারে বসে আসিফ নজরুল এতদিন কলা খেয়েছেন, সেই এনসিপি নেতা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ নজরুলকে গাদ্দার হিসাবে ঘোষণা করেছেন এবং এই গাদ্দারকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেনা সদরে যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। শেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবারটি অনুষ্ঠিত হয়েছে, যেটি গতকাল সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল এবং যেটি পরবর্তীতে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে দরবারটি না হয়, কারণ এই দরবারে কি আলোচনা হয় এটি নিয়ে একটা কনফিউশন, একটা টেনশন উপদেষ্টাদের মধ্যে ছিল। অবশেষে আজকে সকাল 10:30টায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সেনাপ্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন। তা আমাকে বলা হয়েছে যে 80% অনলাইনে অংশগ্রহণ করেছে এবং 20%-এর মতো যারা ঢাকায় সরাসরি এই দরবারে অংশগ্রহণ করেছে। এবার এই দরবারটিকে রুটিন দরবার বলার চেষ্টা করেছেন অনেকেই, যে এটা কি হবে রুটিন, কিন্তু এটা আসলে ঠিক প্রচলিত যে রুটিন দরবারগুলো হয় তার চেয়ে একটু আলাদা ছিল। এখানে ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হয়েছে, প্রায় 2.25 ঘন্টা স্থায়ী এই দরবারে সেনা প্রধান বক্তব্য রেখেছেন হয়তো 5-6 মিনিট। বাকিটা সময় তিনি বিভিন্ন স্তরের আর্মি অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে প্রশ্ন করেছেন মূলত জুনিয়র অফিসাররা, ক্যাপ্টেন, মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। এর উপরের কেউ প্রশ্ন করেছেন বলে শুনিনি। তো এখানে অনেক বিষয়ে প্রশ্ন হয়েছে, মোটামুটি যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা হতে শুনি সব বিষয়ই উঠে এসেছে আলোচনায়। সেনা প্রধান তার বক্তব্যে বলেছেন যে তিনি 2026 সালের 1 জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত হবে এবং তিনি আশা প্রকাশ করেন যে 1 জানুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবেন। সো 1 জানুয়ারি একটি সরকার দায়িত্ব গ্রহণ করতে হলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে, ভোটার লিস্ট ঠিক করতে হবে। তিনি বলেছেন যে ব্যাক ক্যালকুলেশন করে ওই তারিখ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে যাতে এমনভাবে ডিসেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় যাতে জানুয়ারির 1 তারিখেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। এই ছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে। একজন জুনিয়র অফিসার জিজ্ঞেস করেছিলেন যে সারা দেশে এই যে মব সন্ত্রাস চলছে, চাঁদাবাজি চলছে, এটা এটার ব্যাপারে আমাদের কি করা উচিত, এবং সেখানে সেনাপ্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে আর এগুলো টলারেট করা হবে না এবং এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন। এই চাঁদাবাজি, মব সন্ত্রাসের নামে যা চলছে এতদিন, এগুলো আর সেনাবাহিনী সহ্য করবে না। এছাড়া সংস্কারের পক্ষে কমপক্ষে 3 জন জুনিয়র অফিসার কথা বলেছেন, একজন কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাপ্টেন, একজন আর্মি এভিয়েশনের কর্মরত অফিসার এবং আরেকজন অধ্যক্ষরের মেজর। এদের টোনটা অনেকটা ছিল এই যে এনসিপি যে ভাষায় কথা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে ভাষায় কথা বলে, তারা এই ভাষায় কথা বলে বলতে চেয়েছে যে 16 বছর দেশে একটা অনিয়ম অরাজকতা ছিল, সেখান থেকে সংস্কার কি হবে। কিন্তু এই সংস্কারের এই আলোচনাটা ওভারঅল হাউসে তেমন মানে সমর্থন পায়নি এবং অনেকে অবাক হয়েছে তাদের কথাবার্তা, প্রশ্নের ধরন দেখে। তবে ওভারঅল সংস্কার সম্পর্কে সেনাপ্রধান যেটি বলেছে, এই যে আগস্টের পর থেকে সংস্কার সংস্কার বলা হচ্ছে, কিন্তু কিসের সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছে। তারা আসলে জানেন না যে কোথায় সংস্কার এবং কিভাবে সংস্কার হচ্ছে। তো এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন যে সংস্কারটা কোথায় কিভাবে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সেটা জানে না। এই সেনা দরবারে
করিডোর এবং চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকেই প্রশ্ন করেছেন এবং সেনাপ্রধান খুব স্পষ্টভাবে এই দুটো বিষয় ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন আমরা কোনো অবস্থায় বিদেশি শক্তির কাছে মানবিক সহায়তা নামে বা যে কোনো নামে করিডোর দেওয়াটাকে সমর্থন করি না। স্ট্রেইট এ ব্যাপারে কিন্তু তিনি খুব রিজিড ছিলেন যে একেবারে সে নো টু করিডোর। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ব্যাপারেও তিনি বলেছেন যে আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে করিডোর দেবার ব্যাপারে এবং বন্দর দেবার ব্যাপারে আমাদের সমর্থন নেই, আমরা এটা সমর্থন করি না। লড়াইটা বিএনপির জন্য ইজ্জতের লড়াই। কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূস সরকারের কাছে বৈধ একটা দাবি নিয়ে ইশরাক সমর্থকরা যখন রাজপথে আজকে অবস্থান নিচ্ছেন, আমি যখন নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট, ঢাকা শহরের প্রাণকেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন। অপরদিকে আমরা দেখছি ইসির সামনেও এই আন্দোলনের দৃষ্টিভঙ্গিটা ঘুরিয়ে দিতে এনসিপির নেতাকর্মীরা ইসি ভবনে ঢুকার চেষ্টা করছেন। কারণ জনগণের কনসেন্ট্রেশন যেন ইশরাক থেকে সরে গিয়ে আমার এনসিপির ভাই বোনদের এই ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তাদের আন্দোলনের দিকে চলে যায়। বাট জনগণের ফোকাস কিন্তু মেয়র ইশরাকের দিকেই রয়ে গেছে। কেউ কেউ বলছেন যে ইশরাকদের এই আন্দোলনটার গতিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এনসিপি আজকে মাঠে নেমেছে পরিকল্পিতভাবে, কারণ এটা তাদেরও ইজ্জতের ইস্যু। একদিকে এনসিপির নেতা টুটুল বলছেন যে ইশরাক ভাই খাওয়া খাওয়ির জন্য আমরা আপনাকে মেয়র পদে দেখতে চাই না, আমরা জানি আপনি মেয়র হলে কি হবে, চাঁদাবাজ আপনার দলের যারা তারা মহড়া দিচ্ছে। অপরদিকে এনসিপির নেতারা কি দুধের দোয়া তুলসী পাতা তারা কি খাচ্ছে না কি খাচ্ছে না, কেউ কেউ বলছেন যে ভাই এক গুসারে বলছে সিত্তুই আসো। এই মুহূর্তে যে দৃশ্যপট আমরা তৈরি হতে দেখেছি, ইশরাক অলরেডি আপনার ওয়েবসাইটে নিজেকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে। সরকার অনর ইশরাককে সম্ভবত মেয়র পদে দেখতে চায় না এনসিপি এবং তাদের যে কিংস পার্টি সরকারের সাথে কানেক্টেড উপদেষ্টা আসিফ এবং তার বন্ধু বান্ধবরা। আর এই নিয়ে বিএনপির ইগো এবং ইজ্জতের ইস্যু দাঁড়াইছে যে ভাই এইবার যদি মাঠ পর্যায়ে বিএনপি তাদের শক্তি দেখাইতে না পারে তাহলে বিষয়টা কোন দিকে মোড় নেবে। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি কারোর জন্য পজিটিভ মোড় নেবে না। দেখেন, ফাইনালি যদি ইশরাককে মেয়র ঘোষণা দিতেই হয় তাহলে এই যে কর্মকাণ্ড যা করছেন সরকারের জন্য যে মেসেজটা ক্রিয়েট হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব তিনি কি বিষয়গুলো দেখছেন নাকি দেখছেন না, বা উপদেষ্টাদের বিভিন্ন বৈঠক যে হচ্ছে তিনি কি এগুলো সম্পর্কে কনসার্ন নাকি কনসার্ন না। যদি কনসার্ন হয়ে থাকেন তাহলে কেন পানি ঘোলাইয়া তারপরে ইশরাককে এই সমর্থন দিবেন, আর যদি নাই দেন তাহলেই বা কেন এত রঙের আয়োজন। আসলে দিন শেষে কোথায় যাচ্ছে? প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও আমরা দেখছি আজকে এই মুহূর্তে বিএনপির মার্চটা ওইদিকে যাচ্ছে। যদিও যমুনাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করছেন, 144 ধারা জারি করা আছে। বিএনপির নেতাকর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন। অপরদিকে এনসিপির সামনেও চলছে ব্যাপক বিক্ষোভ। তারাও নির্বাচন কমিশনের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন, পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্যপট আমরা দেখতে চাচ্ছি। কেউ কেউ বলছে যে নিজের কপালে এক ধরনের অলিখিত শনি ডেকে আনছেন সরকার বা ইউনূসের এই সরকার। কারণ ইশরাকের এই দাবি যেটা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেটেড হয়ে গেছে, সেই রায়কে মোড় ঘুরানোর জন্য এনসিপির নেতারা বা সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে এখানে ম্যানোপুলেট করছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছিলেন যে সরকার গায়ের জোরে আসলে ইশরাককে মেয়র পদে দেখতে চাচ্ছে না।